নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ২০২৫ সালে সমস্ত ধনু রাশি বা লগ্নের সার্বিক যে একটা ভাগ্য পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে, কোন কোন ডেটে এই সার্বিকভাবে ভাগ্য উন্নতির যোগ তৈরি হচ্ছে এবং কোন ডেটগুলোতে আপনাকে মেনলিভাবে সাবধান থাকতে হবে, বিশেষ কিছুভাবে আপনার প্রতিকার বা প্রিকশন নিতে হবে, সেই জায়গাটাকেও ইন্ডিকেট করব এবং সবথেকে কোন ডেটগুলো আপনার জীবনের একটা উন্নতির বাতাবরণ তৈরি করছে, কেন তৈরি করছে এবং কিভাবে এই সময়টাকে কাজে লাগাবেন, সব কিছু নিয়ে একটা চুলচেরা বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। মূল আলোচনায় আসার আগে আপনার জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, ধনু রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের নবম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু বৃহস্পতিদেব, তাই আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, স্বাধীনচেতা মেন্টালিটি, জীবনে যেই সেগমেন্টে আপনি দাঁড়ান না কেন সবসময় একটা উপরে ওঠার বা জীবনে উন্নতি করার এক আপ্রাণ প্রচেষ্টা এবং সততা আপনাদের মধ্যে লক্ষ্য করা যায়। আপনারা অত্যন্ত দায়িত্বশীল হন, কর্তব্যপরায়ণ হন, কিন্তু অত্যন্ত স্বাধীনচেতা মেন্টালিটির হন। কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে বা মেয়েদের ক্ষেত্রে গাইনোকল সমস্যা দেখতে পাওয়া যায়। এগুলো নিয়ে পরবর্তীকালে ডিটেলস আলোচনা করব। আজকে ২০২৫-এ কীভাবে আপনার জীবনে একটা বিশাল ভাগ্য পরিবর্তন তৈরি করছে, কেন এটা বললাম, সেই জায়গাগুলোকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, আগে অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বুঝুন, তারপর আমার ভিডিওটা কতটা ভালো লাগলো সেই অনুযায়ী আপনি লাইক করবেন। আগে সব কিছু থেকে ডিট্যাচ হয়ে গিয়ে আগে ভিডিওটা ভালোভাবে মন দিয়ে শুনুন। আমি কোন দিকটা অ্যাকচুয়ালি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সেটা খুব ভালোভাবে করুন, ঠিক আছে? এবং খাতায় দরকার হলে সেই পার্টিকুলার ডেটগুলোকে নোট ডাউন করুন। চলে আসি মূল প্রসঙ্গে। প্রথমেই বলবো, দেখুন, বৃহস্পতিদেবের কথায়। তো আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে বৃহস্পতিদেব যখনই বছরটা ফার্স্ট ঢুকলো তখনই কিন্তু ২০২৫-এর প্রথম দিক থেকে কিন্তু বৃহস্পতিদেব ষষ্ঠভাবে অবস্থান করছে, লগ্নপতি বা রাশিপতি ষষ্ঠভাবে, এবং সেই সঙ্গে চতুর্থপতিও বটে, যেহেতু মীন রাশির ঘরের মালিক এবং ধনু রাশির ঘরের মালিক দুজনই যেহেতু বৃহস্পতিদেব। তাই আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং লগ্নপতি বা রাশিপতি বৃহস্পতিদেব ষষ্ঠভাবে কিন্তু অবস্থানকালীন কিন্তু বছরটা শুরু হলো। তো যখনই বছর শুরু হলো তখনই কিন্তু বৃহস্পতি বক্রী ছিল, তাই মাঝে মাঝে আপনার শরীর টরীর খারাপ হওয়া, ভালো না লাগা, শত্রুতা সংক্রান্ত সমস্যা, ঠিক আছে, এগুলো ক্রিয়েট করছিল বা শরীরের মধ্যে একটা কমজোরি ভাব ক্রিয়েট করছিল। যদিও কিন্তু বক্রী থাকলে আপনার মধ্যে একটু স্টেবিলিটি প্রদান করে, আপনার মধ্যে একটা লড়াকু মেন্টালিটি প্রদান করে, কিছুটা রাগিয়ে দেওয়ার ব্যাপার কিন্তু কাজ করে। কিন্তু তার সত্ত্বেও বলবো, বক্রী ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। তো 4 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু বৃহস্পতিদেব মার্গী হয়ে যাচ্ছে। তো 4 ফেব্রুয়ারি ২০২৫ থেকে 14ই মে ২০২৫ পর্যন্ত 6th হাউসে মার্গী হয়ে অবস্থান আপনার ক্ষেত্রে কিন্তু, যেহেতু লগ্নপতি বা রাশিপতি বা চতুর্থপতি, আপনার প্রতিযোগিতামূলক কোনো জায়গায় আপনাকে অবশ্যই সফলতা প্রদান করা, আপনার জীবনে লোন থাকলে সেটা শোধ করা, আপনার শারীরিক সমস্যা অনেকটা নির্মূল করে দেওয়া, আপনার শত্রুতার জায়গার অনেক সমস্যা নির্মূল হয়ে যাবে যখনই কিন্তু এই ষষ্ঠভাবে বৃহস্পতিদেব কিন্তু মার্গী হয়ে যাবে 4 ফেব্রুয়ারির পর থেকে। যদিও ষষ্ঠ ভাব একটা দুস্থান, ষষ্ঠ ভাব কিন্তু খুব একটা শুভ ভাব নয়। আপনারা জানেন যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ শুভ ভাব নয়। ষষ্ঠ ভাবের মধ্যে কিছুটা অশুভত্ব ভাব থাকে, তাই আপনাদের মধ্যে শরীর টরীর মাঝে মাঝে একটা খারাপ করার ব্যাপার থাকবে, কিন্তু তার সত্ত্বেও প্রতিযোগিতামূলক কোনো জায়গায় আপনার সফলতা প্রদান করা, আপনি যদি কোনো রকম জব ইন্টারভিউর মধ্যে যান বা যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কর্মের কোনো রকম সেগমেন্টে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সমস্ত কম্পিটিটর যারা রয়েছেন তাদেরকে পিছনে ফেলে আপনি এগিয়ে যেতে পারবেন, আপনার জীবনে একটা সার্বিক উন্নতি হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার গুরুস্থানীয় মানুষের সঙ্গে একটু মনোমালিন্য ক্রিয়েট করতে পারে, যেহেতু এখানে আপনার লগ্নপতি বা রাশিপতি ষষ্ঠে রয়েছে, বা কিছু কিছু মানুষের সঙ্গে আপনার শত্রুতা ক্রিয়েট করতে পারে। তবে বক্রী থাকাকালীন যতটা শত্রুতা ছিল সেই শত্রুতা ব্যাপারটা এতটা ক্রিয়েট করবে না, ঠিক আছে? তবে এখানে ষষ্ঠভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে কর্মের কিছুটা সুযোগ করে দেবে, তবে মাঝে মাঝে কিছুটা শরীর টরীর খারাপ হতে পারে। তো যাই হোক, এরপর ঠিক 14ই মের পর ষষ্ঠভাবে যতটা না শুভফল দিচ্ছিল, সপ্তমভাবে অবস্থান করবে, সপ্তমভাবে প্রবেশ করে যাবে এবং সপ্তমভাবে অবস্থান করবে 14ই মে ২০২৫ থেকে 18ই অক্টোবর ২০২৫ পর্যন্ত মিথুন রাশির ঘরে, অর্থাৎ লগ্নপতি এবং চতুর্থপতি সপ্তমভাবে অবস্থান আপনার জীবনে নতুন কোনো বিবাহের সম্ভাবনা, বা আপনারা যারা অলরেডি বিবাহিত
তাহলে বিবাহিত জীবনে প্রেম রোমান্টিকতার মধ্যে একটা সামঞ্জস্য রক্ষা করতে পারবেন, বা আপনারা একটা ভালো লাইফস্টাইল লিড করতে পারবেন। সম্পর্কটা অনেক মজবুত হবে, অনেক দৃঢ় হবে। আপনার জীবনে নতুন করে প্রেম হতে পারে, বা প্রেম করে বিবাহের যোগের একটা সম্ভাবনা কিন্তু জোরালো হচ্ছে, যেহেতু লগ্নপতি বা রাশিপতি সপ্তম ভাব দিয়ে পাশ করবে। তাই যে সমস্ত ধনু লগ্ন বা রাশির মানুষেরা দীর্ঘদিন ধরে বিবাহের কথা ভাবছেন, তো এখানে বৃহস্পতিদেব সপ্তম ভাবে আপনার বিবাহ কেন্দ্রিক ব্যাপারে, আপনার ব্যবসার ব্যাপারে, পাবলিক ডিলিংসের ব্যাপারে, আপনার সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে, আপনার মন মানসিকতার উন্নতির ব্যাপারে, যেহেতু সপ্তম ভাবে বৃহস্পতিদেব তার সমসপ্তমের দৃষ্টি লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে, তাই আপনার জীবনে সার্বিক মন মানসিকতার উন্নতি এবং পারিবারিক দিক থেকে আপনার সার্বিক একটা শান্তি কিন্তু বিরাজ করবে বৃহস্পতিদেব সপ্তম ভাবে যখনই প্রবেশ করে যাবে। সব থেকে বড় কথা, প্রেম ভালোবাসা রিলেশনশিপের দিক থেকে, ব্যবসার দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে লগ্ন বা রাশি, যেহেতু আপনি নিজে সপ্তম ভাব হচ্ছে আপনার অপোজিটে যারা আপনাকে দেখছে, বা আপনার বিবাহিত লাইফ বা আপনার বিজনেস যারা পার্টনার রয়েছে, সেই জায়গাটা কিন্তু সপ্তম ভাবে বৃহস্পতি আপনার জীবনে সর্বার্থক একটা শুভ ফল প্রদান করে দেবে। বোঝা গেল কি বললাম? কেননা সপ্তম ভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে অনেক না হওয়া কাজগুলো কিন্তু সফল করাবে, আপনার জীবনে অর্থর দিক থেকে হেল্প করবে, আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি করবে। আপনারা জানেন যে কেন্দ্রস্থানে যখনই কোনো শুভ গ্রহ, বিশেষ করে লগ্নপতি যখন অবস্থান করে, এবং সেই যেহেতু একটা নৈসর্গিক শুভ গ্রহ, তখন কিন্তু আপনার জীবনে সার্বিক একটা উন্নতির বাতাবরণ তৈরি করে। তাই এখানে বৃহস্পতিদেবের অবস্থান আপনার অর্থ, আপনার সম্পর্ক, আপনার ব্যবসা, আপনার সম্পত্তি রিলেটেড ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, এবং আপনার সার্বিক যে নিজের গুডউইল অনেকটা বৃদ্ধি পাবে, এবং আপনার শারীরিক সমস্যা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। ঠিক আছে? বা যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন, সেই জায়গাটা অনেকটাই কিউরেবল হবে। এটা সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান। তবে বৃহস্পতিকে আমরা পুরোপুরিভাবে 2025টা পাচ্ছি না। আমরা 14ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত সপ্তমভাবে পাচ্ছি, কিন্তু 18ই অক্টোবরের পর আবারও বৃহস্পতি রাশি পরিবর্তন করে ঠিক সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে কর্কট রাশির ঘরে উচ্চস্থ হয়ে যাবে। যদিও উচ্চস্থ প্রভাব, কিন্তু তার সত্ত্বেও অষ্টম ভাবে প্রভাব। সেই সময়টা অর্থাৎ 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বর, এই সময় যতদিন পর্যন্ত কর্কট রাশিতে বৃহস্পতিদেব অবস্থান করবে, সেখানে অষ্টম ভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে খুব একটা শুভ ফল দিতে পারবে না। তবে আপনার ফাটকা জায়গা থেকে লাভ দেওয়া, আয় আনা, বা আপনার জীবনে দীর্ঘদিন ধরে কোনো ঝামেলা, আপনার জীবনে দীর্ঘদিন ধরে কোনো আইনি সমস্যা, বা আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির জায়গাগুলো থেকে অনেকটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো ঝামেলা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে। আপনার কোনো রকম আইনগত সমস্যা থাকলে, ঠিক আছে, বা ম্যারেজ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে, সেটাকে সম্পূর্ণ নির্মূল করে দেবে। তবে অষ্টমভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে মাঝে মাঝে পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে, মেয়েদের গাইনোকল প্রবলেম ক্রিয়েট করতে পারে এই 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বর এই সময়কালে। বা আপনি মাঝে মাঝে ভুলভাল ডিসিশন নিতে পারেন, লোকের ঝামেলায় ভুলভাবে জড়িয়ে পড়া একটা ব্যাপার কিন্তু থাকবে। এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, বা আপনার শরীর স্বাস্থ্য মাঝে মাঝে খারাপ করতে পারে অষ্টমভাবে বৃহস্পতিদেব থাকার জন্য। যদিও অষ্টমভাবে বৃহস্পতি থাকলে আপনার জীবনে একটা শুভ পরিবর্তনের ইঙ্গিত করে, আপনার জীবনের ছাপোষা গণ্ডি থেকে বেরিয়ে এসে আপনি জীবনে নতুনভাবে জীবনকে কিন্তু পরিচালিত করতে পারবেন। কেননা অষ্টম ভাব মানে হচ্ছে পরিবর্তনের ভাব, এবং সেখানে লগ্নপতি বা রাশিপতি বা চতুর্থপতি যখনই অষ্টম ভাব দিয়ে পাশ করবে, আপনার জীবনে একটা সার্বিক শুভত্বের বাতাবরণ তৈরি করবে। কিন্তু অষ্টম ভাব সব থেকে রাশিচক্রের নেগেটিভ ভাব, তাই নেগেটিভভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে মাঝে মাঝেই শরীর টরীরকে খারাপ করিয়ে দেওয়ার ব্যাপার, আপনার মাঝে মাঝে গার্জেনের সঙ্গে মনোমালিন্য, আপনার নিজের মেন্টালিটির মধ্যে একটা অস্থিরতা ভাব কিন্তু বিরাজ করবে। তাই মোটামুটিভাবে 2025-এ যখন বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করবে 14ই মে থেকে 18ই অক্টোবর, সব কিছু কাজগুলো এই সময় করে নেওয়ার চেষ্টা করুন। কেননা 14ই মে থেকে 18ই অক্টোবর এই সময়কালে বৃহস্পতির সপ্তম ভাবের প্রভাব, যেই বৃহস্পতিদেব আপনাকে একসাথে সপ্তম ভাবকে প্রভাবিত করবে, 11th হাউস অর্থাৎ অর্থ, ইনকাম, জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করা, আপনার মন মানসিকতার সার্বিক উন্নতি করা, যেহেতু লগ্ন বা রাশিকে প্রভাবিত করবে, এবং সেই সঙ্গে থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য নতুন যে কোনো কাজ যখনই শুরু করবেন, সেই কাজটা আপনার কাছে কিন্তু অনেকটা প্রফিটেবল হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? আপনার মধ্যে পরাক্রমতা, আপনার মধ্যে হার না মানা মেন্টালিটি, আপনার মধ্যে একটা মুঝে কুছ করনা হ্যায়, এই ধরনের একটা ক্ষমতা প্রদান করবে, যেহেতু বৃহস্পতিদেব যখনই সপ্তম ভাব দিয়ে পাশ করবে। তবে আমি যে পজিটিভ কথাগুলো বললাম, বিশেষ করে 4 ফেব্রুয়ারি থেকে 14ই মে ষষ্ঠ ভাবের আপনার অবস্থানের কিছু শুভত্বের জায়গাটা,
এবং 14ই মে থেকে 18ই অক্টোবরের মধ্যে সব থেকে শুভত্বে যে জায়গাগুলো বললাম সেগুলো আপনি কতটা পাবেন তা নির্ভর করবে আপনার বার্চারে বৃহস্পতিদেব কতটা শুভ রয়েছে। তবে কর্কট রাশির অবস্থানে উচ্চস্থ থাকার জন্য যতটা নেগেটিভ হয়ে যাওয়ার ব্যাপার ততটা নেগেটিভ হয়তো পাবেন না, কেননা কর্কট রাশির ঘরে বৃহস্পতি উচ্চস্থ হয়। যখনই কোনো গ্রহ কোনো সক্ষেত্রী বা উচ্চস্থ অবস্থানে থাকে সেটা দুস্থান হলেও পুরোপুরি নেগেটিভ ফল দিতে পারে না। সেক্ষেত্রে কিন্তু সে হয়তো অসুস্থ রয়েছে, মানে ধরুন আপনি বাড়িতে অসুস্থ হয়ে রয়েছেন, ঠিক আছে, বা আপনি এমন একটা জায়গায় অসুস্থ হয়েছেন যেখানে হয়তো আপনাকে ঠিকমতো সেবা শুশ্রূষা করা হচ্ছে কিন্তু আপনি অসুস্থ, তো এই ধরনের একটা ব্যাপার। তাই বৃহস্পতি অষ্টমভাবে কিন্তু ধনু লগ্নের ক্ষেত্রে, তো যে সময়টা আমি বললাম 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বর, এই সময়টা একটু আপনাকে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, বৃহস্পতিদেবের মন্ত্র জপ করা, ওং গ্রাম গ্রীম গ্রম সাহা গুরুবে নমঃ, এবং আপনাকে সঠিকভাবে কিন্তু একটু পুজো অর্চনা করা বা গুরুস্থানীয় মানুষের সঙ্গে সঠিক সদ্ব্যবহার করা বা তাদের সঙ্গে কিন্তু একটু শুভভাবে চলার চেষ্টা করতে হবে, যাতে কোনোভাবে কোনো মতবিরোধ না তৈরি হয়ে যায়। মানে এই শুভ অবস্থান থাকলে কিন্তু কি হয়, গুরুজনটা অনেক আপনাকে বোঝে, কিন্তু যখনই বৃহস্পতিদেব, কারণ দেবগুরু বৃহস্পতিদেব তো মানে অশুভ স্থানে থাকলে কিন্তু গুরুজনদের সঙ্গে একটা মনোমালিন্যের সমস্যা কিন্তু ক্রিয়েট করে দেয়। তো যাই হোক, বৃহস্পতির ব্যাপারটা বুঝতেই পারলেন। তাই 14ই মে থেকে 18ই অক্টোবর এই সময়টা সব থেকে পিক টাইম হবে ধনুর লগ্ন বা রাশির ক্ষেত্রে, লগ্নের ক্ষেত্রে এটা অবশ্যই সব থেকে পজিটিভ সময় বলা যেতে পারে। নেক্সট চলে আসি মঙ্গলের আলোকে। দেখুন, মঙ্গলের বছর আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশপতি। পঞ্চমপতি হওয়ার জন্য মঙ্গলের দ্বাদশপতিত্ব দোষ ধনু লগ্ন বা রাশিকে প্রভাবিত করে না। ধনু লগ্ন বা রাশির ক্ষেত্রে মঙ্গল অত্যন্ত শুভ গ্রহ হয়। তাই যেহেতু 2025 সাল এখানে 9 সংখ্যা অর্থাৎ মঙ্গলের বছর, তাই আপনাদের জীবনে মঙ্গল কিন্তু ভূসম্পত্তি ব্যাপারে বা আপনার জীবনে যারা ইন্ডাস্ট্রি সংক্রান্ত কোনো কাজ করছেন, কনস্ট্রাকশন সংক্রান্ত যেটা কাজ করছেন, ভূমি সংক্রান্ত ব্যাপারে, বিল্ডিং সংক্রান্ত ব্যাপারে, রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসায়, কেমিক্যাল ব্যবসায়, যেখানে মঙ্গল ডিরেক্টলি লিড করে, বা যারা কোনো পুলিশ অফিসারে কোনো কাজ করেন বা পুলিশ লাইনে যুক্ত রয়েছেন, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে কাজ করেন, কোনো আইন সংক্রান্ত ব্যাপারে কাজ করেন, তাদের ক্ষেত্রে, বা যারা গোয়েন্দা লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে সার্বিকভাবে সমস্ত ধনু লগ্ন বা রাশির ক্ষেত্রে, এমনকি টিচিং প্রফেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা সার্বিক উন্নতির ব্যাপার তৈরি করবে। এবং মঙ্গলের মধ্যে রয়েছে ঊর্জা শক্তি, মঙ্গলের মধ্যে রয়েছে তেজ, দৈহিক ক্ষমতা। যারা ফিটনেস রিলেটেড বা স্পোর্টস রিলেটেড কোনো রকম কাজের সঙ্গে যারা যুক্ত বা প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, তাদেরও কিন্তু এই 2025 সাল সমস্ত ধনু লগ্ন বা রাশির ক্ষেত্রে সার্বিক একটা উন্নতির যোগ তৈরি করবে। এবার আমি বলি, প্রথমে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে মঙ্গল এই মুহূর্তে সপ্তমভাবে মিথুন রাশির ঘরে 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত অবস্থান করছে। তাই আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি সপ্তমভাবে অবস্থান, যদিও কিছু সময়ের জন্য বক্রি থাকছে, কিন্তু তার সত্ত্বেও বক্রি থাকার জন্য মাঝে মাঝে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও পঞ্চমপতি সপ্তমে থেকে আপনার প্রেম, ভালোবাসা, রিলেশনের দিকে একটা উন্নতি করছে। প্রেম করে বিবাহের যোগ বা নতুন কোনো প্রেমের সম্ভাবনা, বা আপনার নিজের প্রেম ভালোবাসা বা রোম্যান্টিকতার জায়গায় আপনাকে অনেকটা শুভ ফল দিচ্ছে। এবং ব্যবসার দিক থেকে, মানুষের সঙ্গে যোগাযোগের দিক থেকে 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত মঙ্গলদেব যথেষ্ট শুভ ফল দেবে এবং আপনার মধ্যে একটা ক্ষমতা প্রদান করবে, যেই ক্ষমতার দ্বারা আপনি আপনার নিজের বিজনেস, নিজের কাজ, নিজের ক্রিয়েটিভিটি সেটাকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। এবং মঙ্গল কিন্তু সপ্তমভাবে থেকে আপনার মধ্যে লগ্নকে প্রভাবিত করার জন্য বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মধ্যে একটা মানসিক যে ক্ষমতা, মেন্টাল যে স্ট্রেংথ বা দৈহিক যে স্ট্রেংথ, সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিচ্ছে। তাই 3 এপ্রিল থেকে 7ই জুন পর্যন্ত মঙ্গল যথেষ্ট শুভ ফল আপনারা পাবেন মঙ্গলের থেকে। কিন্তু কথা হলো 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল এই সময় পর্যন্ত মঙ্গলের থেকে যথেষ্ট শুভ ফল পাবেন। কিন্তু কথা হলো, মঙ্গল যখনই অষ্টমভাবে প্রবেশ করে যাবে, কর্কট রাশি ঘরে গিয়ে নিচস্থ হবে, অর্থাৎ 3 এপ্রিল থেকে 7ই জুন এই সময়ে পঞ্চমপতি মঙ্গল অত্যন্ত নিচস্থ হয়ে এবং অষ্টমভাবে অবস্থান করবে। সেই সময় কিন্তু আপনাকে নিজের প্রেমের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে, সন্তানের ব্যাপারে, নিজের সম্পর্কের ব্যাপারে, নিজের ক্রিয়েটিভিটির ব্যাপারে, বা আপনাদের ভূসম্পত্তি, আপনাদের প্রফেশন, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, আপনার পড়াশোনা, এই সংক্রান্ত ব্যাপার এবং আপনার শরীরের ব্যাপারেও আপনাকে কিন্তু একটু কনসাস হতে হবে, যেহেতু অষ্টমভাবে মঙ্গল অবস্থান করবে। তো অষ্টমভাবে মঙ্গল কর্কট রাশি ঘরে 3 এপ্রিল থেকে 7ই জুন পর্যন্ত অবস্থান করবে। প্রথমে কিন্তু 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত সপ্তমভাবে থাকবে, কিন্তু 3 এপ্রিল থেকে 7ই জুন পর্যন্ত অষ্টমভাবে কর্কট রাশি ঘরে নিচস্থ হয়ে অবস্থান করা, আপনার মধ্যে যেন শক্তি থাকবে না।
যেন ভালো লাগছে না, শারীরিক ক্ষমতা যেন কোথাও যেন যেন কমে গেছে, আর যেন পারছি না এমন একটা ভাব তৈরি হবে। ঠিক আছে? এবং আপনার এই সময় কোনো রকম আইনি ঝামেলায় জড়ানো উচিত নয়। কোনোভাবে আপনার আইনগতভাবে আপনার কোনো রকম বাকবিতণ্ডার মধ্যে গেলে হবে না। ঠিক আছে? সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কোনো রকম বেচাকেনা করার দিক থেকে কাগজপত্র ঠিকভাবে দেখে নিতে হবে। এবং আপনার শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে, পেটের ব্যাপারে যত্নশীল হতে হবে। কোনোভাবে লোকের সঙ্গে বাকবিতণ্ডার মধ্যে গেলে হবে না এবং রাস্তাঘাটে একটু দেখে শুনে চলাফেরা করতে হবে, যাতে কোনোভাবে ছোটখাটো না হলে চোট আঘাত, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করতে পারে মঙ্গল অষ্টমভাবে থাকার জন্য। তাই 3 এপ্রিল থেকে 7ই জুন বি কেয়ারফুল সমস্ত ধনু লগ্ন বা রাশির মানুষেরা। অষ্টমভাবে মঙ্গল, এক তো অষ্টম ভাব, তার উপর নিচস্থ প্রভাব আপনার শরীর, মন, মানসিকতাকে কিন্তু অনেকটা দুর্বল করে দেবে। ঠিক আছে? এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। তাই সেই সময়টা বিশেষ করে 8ই আর এই অষ্টমভাবে অবস্থান অর্থাৎ 3 এপ্রিল থেকে 7ই জুন এই সময়টাতে আপনাকে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা। আপনার যদি রক্তপ্রবাল পড়ে থাকেন তো খুবই ভালো। আপনার মঙ্গলদেবের যে মন্ত্রপাঠ ওং ধরণে গর্ভ সম্ভুতং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্চং লহিতাঙ্গা নমাম্যহম, এই মন্ত্র পাঠ করতে পারেন। লাল কোনো দ্রব্য কোনো আর্ত মানুষকে, দরিদ্র মানুষকে দান করতে পারেন, সেক্ষেত্রে অনেকটা হেল্প পাবেন। তবে 7ই জুনের পর থেকে আস্তে আস্তে মঙ্গল অনেকটা স্ট্রং হবে, কেননা 3 এপ্রিল থেকে 7ই জুন পর্যন্ত মোটামুটি অষ্টমভাবে থাকলেও 7th জুন কিন্তু মঙ্গল নবমভাবে অবস্থান করবে। তো নবমভাবে প্রবেশ করে যাবে 7ই জুন থেকে 28শে জুলাই। এই সময়ে নবমভাবে থেকে পঞ্চমপতি নবমভাবে সিংহ রাশির ঘরে থেকে আপনার ভাগ্যের সার্বিক উন্নতি করবে, আপনার প্রফেশনাল লাইফে সার্বিক উন্নতি করবে, আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করে দেবে, আপনার পিতার দিক থেকে অনেকটা হেল্প পাবেন, আপনার শরীরের যে দুর্বলতা সেটা কিন্তু অনেকটা চলে যাবে এবং আপনি আপনার ঊর্জা শক্তির মাধ্যমে আপনি জীবনে অনেক কাজে সফলতা লাভ করবেন। তাই বি কেয়ারফুল 3 এপ্রিল টু 7ই জুন এই সময়টা আপনাকে একটু শরীরের ব্যাপারে, প্রেমের ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে, সন্তানের ব্যাপারে, আপনি যে সেগমেন্টে লাইফে দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গাটা একটু আপনাকে সাবধান হতে হবে। তো ওভারঅলভাবে কিন্তু মঙ্গল বাকি সময়গুলোতে যথেষ্ট শুভ ফল দেবে। শুধুমাত্র একটা কথা মনে রাখতে হবে যে অলরেডি কিন্তু মীন রাশির ঘরে আহ, শনি থাকছে, তাই যখন মীন রাশির উপর দিয়ে পাস করবে তখন মঙ্গলে একটু সাবধান হতে হবে। জেনারেলিভাবে কিন্তু 3 এপ্রিল থেকে 7ই জুন এই সময়টা একটু বেশি আপনাদের প্রিকশন নিতে হবে, বাকিগুলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওভারঅলভাবে মঙ্গলের বছর হওয়ার জন্য আপনার জীবনে এই সার্বিকভাবে কিন্তু আপনার মঙ্গল কিন্তু সম্পত্তি থেকে আপনার জীবনে অনেক অর্থ লাভের একটা সুযোগ তৈরি করে দেবে এবং আপনার জীবনে সার্বিক একটা উন্নতির সুযোগ কিন্তু 2025 সালে সমস্ত ধনু লগ্ন বা রাশিকে কিন্তু ডেফিনেটলিভাবে করে দেবে। বোঝা গেল কি বললাম? নেক্সট ব্যাপারটা চলে আসি, সেটা হচ্ছে শুক্রের ব্যাপার। যে শুক্র আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং ষষ্ঠপতি, যদিও অনেকে বলেন যে ধনুলগ্নের ক্ষেত্রে শুক্রের খুব একটা তো প্রয়োজনীয়তা থাকে না, কিন্তু তা নয়। ধনুলগ্নের ক্ষেত্রে অর্থ ইনকামের ব্যাপারে, শত্রুতা নির্মূলের ব্যাপারে, জীবনের প্রতিযোগিতায় সাফল্য লাভ করার ক্ষেত্রে বা আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের দিক থেকে শুক্রের একটা বেশি কারকতা কিন্তু সমস্ত ধনুলগ্ন বা রাশিকে প্রভাবিত করে। কিন্তু দুঃখের বিষয়, তো এই যে শুক্রদেব যে এমনিতেই আমাদের জীবনে অর্থ প্রদান করে, সুখ প্রদান করে, আমাদের ঐশ্বর্য প্রদান করে, আমাদের জাগতিক সুখ ঐশ্বর্যের জায়গাটাকে হোল্ড করে, সেই শুক্রদেব কিন্তু 4th হাউসে উচ্চস্থ থাকলেও, মীন রাশির ঘরে উচ্চস্থ থাকলেও রাহুযুক্ত থাকবে দীর্ঘ সময়কাল পর্যন্ত। এই সময়টাতে বি কেয়ারফুল, বি কেয়ারফুল। কোন সময়টা? 28শে জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত, দীর্ঘ সময়কাল পর্যন্ত, যতদিন পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে। এখানে শুক্র উচ্চস্থ থাকলেও দুঃখের বিষয়, শুক্র বিভিন্নভাবে মীন রাশিতে থেকে উচ্চস্থ হয়ে থেকেও পীড়িত হয়ে থাকবে। কোন দিক থেকে পীড়িত হয়ে থাকবে তো এগুলোকে বলবো। মীন রাশিতে শুক্র থাকলে, শুক্র এমনি উচ্চস্থ থাকে, কিন্তু তার সত্ত্বেও মীন রাশিতে শুক্র থেকেও কিন্তু শুক্র পীড়িত হয়ে যাবে। কিভাবে পীড়িত হয়ে যাবে দেখুন ভালো করে। প্রথমে বলি হচ্ছে 28শে জানুয়ারি থেকে কিন্তু শুক্র মীন রাশিতে ঢুকে গেল, মীন রাশিতে প্রবেশ করে গেল, কিন্তু অলরেডি মীন রাশিতে রাহু অবস্থান করছে। আপনারা জানেন যে 2023 অক্টোবর থেকে, কবে থেকে অবস্থান করছে। তো এখানে রাহু অলরেডি মীন রাশি ঘরে রয়েছে, শুক্র কিন্তু 28শে জানুয়ারি ঠিক কুম্ভ রাশি থেকে মীন রাশিতে ঢুকলো। যেমনি ঢুকলো সঙ্গে সঙ্গে কিন্তু শুক্র রাহু যোগ শুরু হয়ে গেল। শুক্র রাহু যোগ আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা দেবে, কিন্তু আপনার মধ্যে কামনা বাসনা ব্যাপারটা বাড়িয়ে দেবে। কিন্তু শুক্রের যে প্রভাব, সুখ, ঐশ্বর্য, অর্থ,
একটু ভালো থাকা, সুখে থাকা। রাহু কি করবে, তার নিজের মতো দিয়ে শুক্রের ক্যারেক্টারকে প্রকাশ করার চেষ্টা করবে। তাহলে কি হবে, তার শুক্র তার নিজের ক্যারেক্টারকে বা নিজের ক্ষমতাকে অনেকটা হারিয়ে ফেলবে। তাই একটু ডিসব্যালেন্স হয়ে যাবে শুক্র, যখনই শুক্র রাহু থাকবে। যদিও মাঝে মাঝে অর্থ আসবে, আবার মাঝে মাঝে খুব খরচ হয়ে যাবে, আপনার মধ্যে ভোগবাদিতা খুব বেড়ে যাবে, সেক্সুয়াল মেন্টালিটি বেড়ে যাবে। এই ব্যাপারগুলো কিন্তু একটু বিপজ্জনক হচ্ছে। কিন্তু আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা, আপনার জীবনে ইনকাম করার ক্ষমতা, যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, ঠিক আছে, শুক্র মানে ক্রিয়েটিভ ক্ষমতা, রাহু মানে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়া যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা উন্নতি হবে। বা যারা কোনো রকম যে কোনো ধরনের মিডিয়া লাইনে কাজ করেন তাদের ক্ষেত্রে কিছুটা উন্নতি কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে কিছুটা কিন্তু খরচ খরচা বাড়তে পারে, ভোগবাদিতা বাড়তে পারে, যার জন্য প্রচুরভাবে অর্থ বেরিয়ে যেতে পারে শুক্র রাহু যোগের জন্য। শুধুমাত্র শুক্র রাহু যোগটা থাকছে হচ্ছে 28শে জানুয়ারি থেকে ঠিক 29শে মার্চ পর্যন্ত। ঠিক 29শে মার্চের পরই শনি কিন্তু গোচর করে কুম্ভ রাশি থেকে ঠিক মীন রাশিতে প্রবেশ করে যাবে। যখনই মীন রাশিতে প্রবেশ করবে 29শে মার্চ, ঠিক 29শে মার্চ থেকে এই শুক্র রাহুর সঙ্গে কে ঢুকে গেল, শনি ঢুকে গেল। বাস, শনি কি চায়, শনি হচ্ছে ত্যাগের কারক গ্রহ। শনি হচ্ছে আপনার জীবনে সার্বিক রক্ষণশীলতা, নিয়মতান্ত্রিক জীবন, আপনাকে সৎভাবে, সঠিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে কর্মের উপর বেশ করে আপনাকে জীবনে পরিচালিত করার চেষ্টা করবে, বা কর্মফলের দেবতা বলা হয়। তাই যখনই শুক্র শনি রাহু একসঙ্গে চলে গেল, তখনই একটা সার্বিক ডিসব্যালেন্স সিচুয়েশন। একদিক থেকে রাহু শুক্রকে অ্যাম্পলিফাই করে দেওয়ার চেষ্টা করছে তার ভোগবাদিতাকে বাড়িয়ে দিয়ে, অন্যদিক থেকে শনি সেটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে, ঠিক আছে। তো এই জন্য কি হবে, শুক্র দুটো দিক থেকে রাহু এবং শনির ট্র্যাপে আটকে গিয়ে অনেকটা নেগেটিভ হয়ে যাবে। তাই এই সময়টা অত্যন্ত ক্রুশিয়াল টাইম, বিশেষ করে যাদের ক্ষেত্রে শুক্র যে যে ভাবগুলোকে হোল্ড করে, যেমন ধনু লগ্নের ক্ষেত্রে অর্থকেন্দ্রিক ভাবটাকে হোল্ড করে শুক্র মেনলিভাবে, বা শত্রুতার জায়গায়, রোগের জায়গা। তাই এই সময়টাতে আপনার ক্ষেত্রে ভোগের দিক থেকে, অর্থের দিক থেকে, সুখের দিক থেকে, আপনার শত্রুতার দিক থেকে, আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে, বিভিন্ন দিক থেকে শুক্র যে যে ব্যাপারগুলোকে আপনাদের ধরে রাখে, সেই জায়গাগুলো থেকে আপনার জীবনে সমস্যা তৈরি হয়ে যাবে। এবং সব থেকে বেশি সমস্যা ক্রিয়েট করবে হচ্ছে এই 29শে মার্চ 2025 থেকে 18ই মে 2025, এই সময়টা শুক্র অত্যন্ত প্রিয় থাকার জন্য। কেননা অলরেডি শুক্র রাহু, তবু শুক্র কিছুটা ব্যালেন্স করে রাখতে পারতো, যদিও রাহুকে ব্যালেন্স করা তো সহজ নয়, কিন্তু তবু, কেননা শুক্র এবং রাহু দুজনেই ভোগের কারক গ্রহ। হয়তো একটু টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছিল, আপনার মধ্যে সেক্সুয়াল মেন্টালিটি বেড়ে যাচ্ছিল, কিন্তু তার সত্ত্বেও টাকা পয়সা আসছিল। কিন্তু যখনই শনি চলে আসবে, শনি কিন্তু সব কিছুকে এন্ট্র্যাপ করে দেবে, ঠিক আছে। হয়তো রাহুর মতো এত মানে উচ্ছৃঙ্খলতা তৈরি করবে না, কিন্তু সেখানে এন্ট্র্যাপ করে দিয়ে সমস্ত জিনিসটাকে আটকে দিয়ে এখানে শুক্র পুরো স্যান্ডউইচের মতো ব্যবহার, মানে একটা অবস্থার মধ্যে পড়ে যাবে। একদিক থেকে শুক্র শনির দিকে, একদিক থেকে রাহুর দিকে, কোন দিকে যাবে খুঁজে পাবে না। তো এই সময়টা অত্যন্ত বিপজ্জনক। 29শে মার্চ থেকে 18ই মে এই সময়কালে আপনাদের প্রতিটা ধনুলগ্ন বা রাশির মানুষকে অর্থের দিকে সাবধান হতে হবে, আয়ের দিকে সাবধান হতে হবে। অর্থ দুমদাম খরচ করবেন না, এবং যে কোনো মেয়েদের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে, কেননা এই শুক্র কিন্তু মেয়েদের কারক গ্রহ, তাই তো। এবং আপনাদের বাড়ির মহিলা মেয়েদের দেখে, বা আপনাদের যারা মহিলা সদস্য রয়েছে তাদের প্রতি কিন্তু একটু আপনাকে যত্নশীল হতে হবে, ঠিক আছে। সেটা আপনার লাইফ পার্টনার হোক, মা হোক, যেই হোক না কেন, নাহলে কিন্তু, বা আপনার বোন হোক, আপনার দিদি হোক, তাদের প্রতি একটু সাবধান হতে হবে, তাদের শরীরের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে। তো রাস্তাঘাটে যখন তখন বেরোলে হবে না, বুঝতেই পারছেন এখনকার সমাজ ব্যবস্থা কেমন। তো সেই ব্যাপারগুলোকে আমাদের একটু দেখতে হবে। তাই 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত এই সময়টা শুক্রের মন্ত্রপাঠ করা, ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায় নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। মন্ত্র পাঠ করলে অনেক উপকার পাবেন। তবে আরেকটা ব্যাপার বলবো, তারপর 18ই মের পর কিন্তু 18ই মেতে রাহু অলরেডি চলে যাবে, শুধুমাত্র শুক্র শনি থাকবে। তখন শুক্র শনি থেকে একটু মানে চাপ থাকবে, মানে আপনার ভোগবাদিতার ব্যাপারটা কম থাকবে, কিন্তু ভোগবাদিতার ব্যাপারটা কম থাকলেও তবু মাঝে মাঝে কিছুটা অর্থ দিয়ে যাবে আপনি যদি একটু নিয়মতান্ত্রিকভাবে চলাফেরা করেন। তাহলে কিন্তু ওই 18ই মের পর থেকে আস্তে আস্তে শুক্র একটু নেগেটিভ প্রভাব মুক্ত হতে শুরু করবে। কেননা শনি আর রাহুর যে ট্র্যাপে আটকে ছিল, রাহু চলে যাওয়ার জন্য অন্তত শনির ট্র্যাপে থাকবে, তবে শনি পুরোপুরিভাবে নেগেটিভ করে দেবে না। কিছু কিছু ক্ষেত্রে একটু ডিস্টার্ব হবে না, ঠিক আছে। তো এই জায়গাটা একটা থাকছে। তবে 18ই মে থেকে 31শে মে পর্যন্ত শুধুমাত্র শুক্র শনি যোগটা থাকছে।
তো শুক্র শনি যোগের জন্য আপনাকে একটু অর্থটা একটু বুঝে শুনে খরচ করতে হবে। দুমদাম জায়গায় খরচ করলে কিন্তু অর্থ কিন্তু আপনার হাত থেকে চলে যেতে পারে। কারণ শনি কিন্তু সব দিকটা একটু দেখে নেবে। তো যাই হোক, এই হলো ব্যাপার। নেক্সট চলে আসি হচ্ছে রবির জায়গায়। রবির জন্য কিন্তু রবি আপনার নবমপতি, আপনার ভাগ্যের সার্বিক উন্নতি করানোর চেষ্টা করে, আপনার পিতার সঙ্গে সম্পর্কিত, আপনার মান সম্মান প্রতিপত্তি, আপনার জীবনে উন্নতির একটা কারক তো রবি, এবং তার সঙ্গে আপনার ভাগ্যভাব, আপনি কতটা জীবনে উন্নতি করবেন। তো এই বছরে আপনাদের রবির যে জায়গাটা আপনাকে সাবধান হতে হবে, যখনই শনি রবি যোগ চলবে, যেমন ধরুন শনি রবি যোগটা প্রথমেই শুরু হবে হচ্ছে থার্ড হাউসে, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ এই সময়কালে কুম্ভ রাশির ঘরে শনি রবি যোগ থাকবে। এই সময়টাতে কিন্তু আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, আপনার নিজের কর্মক্ষেত্রের ব্যাপারে বা সম্মানের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। কেননা এই থার্ড হাউসে কিন্তু কুম্ভ রাশির ঘরে শনি রবি যোগ ফার্স্ট এই বছর তৈরি হবে 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ এই সময়কালে, বীজ যোগ, যেই ব্যাপারে কিন্তু আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান, বা পিতার সঙ্গে কোনো মনোমালিন্যের মধ্যে যাবেন না। পিতার প্রতি যত্নশীল হন, প্রতিদিন সূর্য প্রণাম করুন, শনি মন্দিরে পুজো দিন 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ এই সময়কালে। আবার অন্যদিক থেকে আরও ক্রুশিয়াল হয়ে যাবে সেটা হচ্ছে শনি রবি রাহু ফোর্থ হাউসে অর্থাৎ মীন রাশির ঘরে যে যোগটা তৈরি হবে, সেটা হচ্ছে 29শে মার্চ থেকে 14ই এপ্রিল এই সময়কালে কিন্তু একসঙ্গে বীজ যোগ এবং গ্রহণ দোষ দুটো কিন্তু তৈরি হবে, যার জন্য কিন্তু এই জায়গাটা আরও বেশি নেগেটিভ। যেখানে কিন্তু রবির একদিক থেকে রাহুর জন্য একটু অন্ধকারচ্ছন্ন ভাব এবং শনির জন্য কিন্তু আপনাকে সব দিক থেকে আটকে দেওয়ার একটা ব্যাপার। সেই জন্য কিন্তু আপনাকে সমস্ত কর্মের জায়গায় আপনাকে ফোকাস রাখতে হবে। পিতার দিক থেকে আপনাকে সাবধান থাকতে হবে, পিতার উপর কোনো রকম লোড দিলে হবে না। তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে, নিজের এমন কোনো কাজ করবেন না যার জন্য আপনার সম্মানহানি হতে পারে। সেই সময় কিন্তু এই যে দুটো সময়গুলোকে আপনাকে বলছি, 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ, আবার অন্যদিক থেকে 29শে মার্চ থেকে 14ই এপ্রিল এই সময়কালে আপনাকে কিন্তু সূর্য প্রণাম করা, দরকার হলে আপনার বিল্লপত্রের মূল ব্যবহার করতে পারেন, রুবি পড়তে পারেন, কারণ রবিকে কিন্তু স্ট্রং করতে হবে। রবি যদি স্ট্রং না থাকে তাহলে কিন্তু সমস্যা আসতে পারে, বা আপনার কর্মক্ষেত্রে অনেক জটিলতা ক্রিয়েট করতে পারে। বিশেষ করে 29শে মার্চ থেকে 14ই এপ্রিল এই সময়ে রবির জন্য সমস্যা আসতে পারে। আপনার ইমিউনিটি পাওয়ার কিছুটা কমে যেতে পারে, বা আপনার মাঝে মাঝে কিন্তু একটা মানহানি বা সম্মানহানির ব্যাপার কিন্তু তৈরি করতে পারে। অন্যদিক থেকে মোটামুটিভাবে এই সময়টা পেরিয়ে যাওয়ার পর ওভারঅলভাবে রবি অনেকটাই ভালো হয়ে যাবে। রবি আবার নবম ভাব দিয়ে যখন পাশ করবে, অর্থাৎ 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর আপনার কর্মের একটা নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি বা মান সম্মান বা জীবনে কিছু প্রাপ্তি যোগের একটা সুযোগ কিন্তু এই সময়টা একটা রবি আপনাকে প্রদান করবে 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর এই সময়কালে। তবে দশম ভাব দিয়ে যখন রবি পাশ করবে, বিশেষ করে 17ই সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবর, যদিও শনি অপোজিটে থাকবে কিন্তু তার সত্ত্বেও এখানে দশম ভাব দিয়ে যখন রবি পাশ করবে তখন কিন্তু আপনার জীবনে নতুন কোনো কর্মপ্রাপ্তি বা কর্মের একটা পরিবর্তনের একটা সুযোগ কিন্তু আসতে পারে 17ই সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবরের মধ্যে। তো যাই হোক, এই হলো রবির ব্যাপারটা। নেক্সট চলে আসছে রাহু কেতুর ব্যাপারটা। সমস্ত ধনু লগ্ন বা রাশিকে 2023-এর অক্টোবর থেকে 2025-এর 18ই মে পর্যন্ত এখানে শরীর মন মানসিকতার যেমন তেমন আপনার ফোর্থ হাউসে আপনার রাহু এবং 10th হাউসে কেতু থাকার জন্য আপনার পরিবার, আপনার মা, আপনার ভূমি, ভবন, বাহন, বিশেষ করে পরিবার কেন্দ্রিক ঝামেলা এবং কর্মক্ষেত্র সংক্রান্ত ঝামেলা আপনাকে কিন্তু জর্জরিত হতে হচ্ছিল দীর্ঘদিন ধরে, সেই 2023-এর অক্টোবর থেকে। আপনার অনেকের কর্ম চলে গেছে, পরিবারের মধ্যে অনেক ঝামেলা তৈরি হয়েছে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ গেছে, মায়ের সঙ্গে একটা মনোমালিন্য ক্রিয়েট করেছে, পরিবারের মধ্যে অনেক অশান্তি ক্রিয়েট করেছে। দীর্ঘদিন ধরে আপনাকে পরিবার এবং কর্মের নিয়ে যে অশান্তি, যে ঝামেলা আপনাকে ফিল করতে হচ্ছিল, সেই জায়গাটার পরিবর্তন হচ্ছে। এটা একটা বিশাল বড় ব্যাপার, কারণ কর্ম এবং পরিবারের মধ্যে যে সমস্যা, যে একটা লিটিগেশন আপনারা ফিল করছিলেন সেই 2023-এর অক্টোবর থেকে, সেইটা মার্চের পর থেকে ধীরে 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 কমতে শুরু করবে। তবে 18ই মের পর সম্পূর্ণ চলে যাবে এবং কর্মের জায়গায় একটা সার্বিক উন্নতি হবে। আপনার পরিবার কেন্দ্রিক, আপনারা যারা বাড়ি করতে চান, গাড়ি করতে চান, তাদের দিক থেকে অনেকটা উন্নতি হবে, তারা শুভ ফল পাবে এবং মায়ের শরীর স্বাস্থ্যের একটা সার্বিক উন্নতি হবে। মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি বিরাজ করবে। বাড়ির মধ্যে একটা যেন একটা বাস্তু দোষের মতো তৈরি হয়েছিল, কারণ চতুর্থ দশমের রাহু কেতু থাকা মানে সেই সময়ের জন্য পার্টিকুলার একটা বাস্তু দোষের মতো অবস্থা তৈরি করে, আপনার একটা মানসিক চাপ, মানসিক অশান্তির মতো বাতাবরণ তৈরি করে। সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে চলে যাচ্ছে। মার্চের পর থেকে ধীরে ধীরে এই অবস্থাটার উন্নতি হবে। ওভারঅলভাবে কিন্তু আপনারা অনেকটাই তারপর এই জায়গাটা কেটে যাবে 18ই মে 2025 থেকে, কারণ তৃতীয় নবমে কিন্তু রাহু কেতু অবস্থান করবে। যদিও নবমভাবে কেতু, কিন্তু আপনি যদি একটু আধ্যাত্মিক হন, স্পিরিচুয়ালভাবে থাকেন, তাহলে কিন্তু আপনার হঠাৎ করে ভাগ্যের একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে। 18ই মে 2025 থেকে 5th ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু কেতু তৃতীয় নবমে অবস্থান করবে।
তবে মাঝে মাঝে একটু লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করতে পারে, কারণ তৃতীয় ভাব থেকে রাহু তার সপ্তম ভাবের উপর দৃষ্টি পড়ছে এবং কোনো রকম লো লেভেলের কোনো মানুষ আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে আপনার সম্পর্কের ব্যাপারে। সে ব্যাপারে একটু সাবধান হবেন, বাকি আর কোনো দিকে তাকানোর দরকার নেই। পরবর্তী চলে আসি শনির দিক থেকে। শনি কিন্তু চতুর্থভাবে আপনার প্রবেশ করছে মীন রাশির ঘরে 29শে মার্চ 2025-এ। তখন যাদের ধনু রাশি তাদের ক্ষেত্রে কিন্তু ঢাইয়া শুরু হবে, যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি চতুর্থভাবে অবস্থান করার জন্য আপনার কর্মের দিক থেকে দায়ী দায়িত্ব বৃদ্ধি পাবে, পরিবারের মধ্যে দায়ী দায়িত্ব বৃদ্ধি পাবে এবং আপনারা কিন্তু সম্পত্তি করতে পারবেন বা আপনার বাড়ি করতে পারবেন বা কর্মের একটা সার্বিক প্রোগ্রেস কিন্তু হবে। তবে এই দীর্ঘদিন ধরে এখানে শনি অবস্থান করবে 4th হাউসে, সেই 29শে মার্চ 2025 থেকে 3rd জুন 2027, মাঝখানে দুবার বক্রি হবে, একবার 13ই জুলাই 2025 থেকে 28শে নভেম্বর 2025, এই সময়টা বক্রি থাকবে। আবার 2026 সালে বক্রি থাকবে 2026-এর 27শে জুলাই থেকে 2026-এর 11ই ডিসেম্বর, এই সময়টা বক্রি থাকবে। অর্থাৎ টোটাল 2.5 বছরের স্লটে দুবার মাত্র বক্রি হবে, ঠিক আছে। 13ই জুলাই 2025 থেকে 28শে নভেম্বর 2025, আবার 17ই জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026, দুবার বক্রি থাকবে। তো যাই হোক, 4th হাউসে শনি কিন্তু আপনাকে একটু পরিবার কেন্দ্রিক দায় দায়িত্ব বা রেসপন্সিবিলিটি পালন করতে হবে। তবে যাদের ক্ষেত্রে রাশি ধনু তাদের ক্ষেত্রে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে, বা হাড়ে ব্যথা বা কোমরে ব্যথার ব্যাপারটা আসতে পারে, সেই ব্যাপারে একটু সাবধান হতে হবে। লগ্নের ক্ষেত্রে কিন্তু অর্থকেন্দ্রিক ব্যাপারে একটা উন্নতির যোগ তৈরি করবে, কর্মের জায়গায় একটা উন্নতি তৈরি করবে, যেহেতু দ্বিতীয় পতি আপনার চতুর্থ থেকে আপনার দশম ভাবকে দেখছে, বা নতুন কোনো কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে, কর্মের সার্বিক একটা উন্নতি হতে পারে, গঠনমূলক পরিবর্তন হতে পারে, সেই জায়গাটা অত্যন্ত ভালো থাকছে। যদিও কিন্তু 4th হাউসে শনি থাকলে কিছুটা আপনাকে মানসিক চাপ দিয়ে রাখে, তবে রাহু কিন্তু যে চাপটা দিয়ে রেখেছিল, একটা মনের মধ্যে ইলিউশন, ভয়, সেই জায়গাটা নয়। তবে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে কর্মের জায়গা এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে। তো যাই হোক, নেক্সট চলে আসি হচ্ছে বুধের জায়গা। বুধ ওভারঅল 2025 সালে সার্বিকভাবে শুভ ফল দেবে, তবে যে সময়টা বুধ বক্রি থাকবে সেই সময়টা কিন্তু নিজেদের সম্পর্কের ব্যাপারে, যেহেতু বুধ আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং দশমপতি, বুদ্ধি ইমপ্লিমেন্টের ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। বুধ কখন বক্রি থাকবে? একটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025 থেকে 21শে মার্চ 3rd হাউসে কুম্ভ রাশি ঘরে বক্রি থাকবে। তখন কিন্তু আপনার নিজের লাইফ পার্টনার, প্রেমিক প্রেমিকা বা আপনার ওয়াইফ যে রয়েছে, বা ওয়াইফ হোক হাজব্যান্ড হোক যেই হোক, যে রয়েছে আপনার লাইফে, তো তার সঙ্গে একটু সদ্ভাব বজায় রাখতে হবে, কোনো রকম ভুলভাল সিদ্ধান্ত নিলে হবে না। আবার বক্রি থাকবে হচ্ছে বুধ 29শে জুন থেকে 24শে জুলাই। 29শে জুন থেকে 7ই জুলাই পর্যন্ত কর্কট রাশির ঘরে অষ্টমভাবে বক্রি থাকছে। সেখানে কিছুটা মিসকমিউনিকেশন তৈরি করতে পারে আপনার মানুষের সাথে, বা আপনার নিজের ব্যবসার দিক থেকে কিছুটা ডামাডোল তৈরি করতে পারে, কমিউনিকেশন একটা গ্যাপ আসতে পারে। সেই জন্য বুধের এক জায়গাটা একটু ঠিক করবেন, একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আবার 7ই জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত বুধ কিন্তু মিথুন রাশির ঘরে সক্ষেত্রী হয়ে অবস্থান করবে, কিন্তু বক্রি হয়ে থেকে অবস্থান করবে, কারণ কর্কট রাশিতে ঢুকে গিয়ে আবার পিছিয়ে আসবে। তো যাই হোক, 29শে জুন থেকে 7ই জুলাই পর্যন্ত অষ্টমভাবে কর্কট রাশির ঘরে, এবং 7ই জুলাই থেকে 24শে জুলাই মিথুন রাশির ঘরে কিন্তু বক্রি থেকে অবস্থান করবে। তো এই দুটো স্লটেই বক্রি থাকছে। তবে আরেকবার বুধকে একটু নেগেটিভ করে দেবে যখন কিন্তু বুধ কেতু যুক্ত হবে, অর্থাৎ বুধ 22শে আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর সিংহ রাশির ঘরে কিন্তু বুধ কেতু যোগ তৈরি করবে। তখন কিন্তু আপনার একটা মিসকমিউনিকেশনের ব্যাপার, বা লাইফ পার্টনারের সঙ্গে বা আপনার নিজের বিজনেস পার্টনারের সাথে আপনার একটু মনোমালিন্য ক্রিয়েট করতে পারে, বা আপনার লোকের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট করতে পারে, বা কর্মক্ষেত্রে নিজের যে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন বা কমিউনিকেশন থেকে কিছু সমস্যা আসতে পারে, সেই ব্যাপারে একটু সাবধান হতে হবে। তার জন্য বুধের সঠিক প্রতিকার কিন্তু আপনাকে রাখতে হবে। এই হলো ওভারঅল ব্যাপার। তো আমার ওভারঅল এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। তো সার্বিকভাবে কিন্তু ধনু লগ্ন বা রাশির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমি বলে দিই, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির সপ্তমভাবে অবস্থান, শনির চতুর্থভাবে অবস্থান, এবং রাহু কেতু চতুর্থ দশম থেকে মুক্ত হয়ে যাওয়ার এই তিনটে জায়গা 2025-এ ধনু রাশি বা লগ্নকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফল দেবে। এবং মঙ্গলের বছর, যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশপতির বছর, আপনাদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে, বিদেশ যাত্রার ব্যাপারে, বা বিদেশ থেকে অর্থ ইনকামের ব্যাপারে, বা উচ্চশিক্ষা বা গবেষণা এই সংক্রান্ত ব্যাপারে, বা ভূমি সংক্রান্ত ব্যাপারে, বা যে কোনো ধরনের যেখানে কোনো ভূমি, ভবন, বাহন বা এই ধরনের ব্যাপার নিয়ে কোনো কাজ কারবার হয়, সেই সংক্রান্ত ব্যাপারে আপনার সার্বিক একটা মঙ্গল উন্নতি করাবে। এই হলো ওভারঅল ব্যাপার। যাই হোক, আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।